গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। স্নান টান করে চলে এসেছি, বাইরেটা একটু আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর ঝলমলে ওয়েদার। আর ওয়েট করছি কবে যে আমার এই লনে ঘাসগুলো বেরোবে, দেখতে যে কি সুন্দর লাগে সবুজ চারিদিকটা। কিন্তু এখনও অবধি দেখুন ঠান্ডা যাচ্ছে না, তাই কিছুতেই ঘাসগুলো গজাচ্ছে না। এরপর প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হবে, তারপরে ঘাস গজাবে। তো যাই হোক, আজকাল আর দিনক্ষণ মনে থাকে না যে এটা কবে ভিডিওটা করেছি। ভিডিও করার বেশ কিছুদিন পর আপলোড করি, তাই আর অত মনে থাকে না। তবে হ্যাঁ, কোনো স্পেশাল দিন যেমন কোনো বন্ধুরা এলে বা ফেস্টিভ্যাল হলে সেগুলো মনে থাকে ডেট অনুযায়ী, তাই বলতে পারি। তা নাহলে ভুলেই যাই যে এটা কোন দিন করেছি। তো যাই হোক, সকালবেলায় স্নান টান করে চলে এসেছি। ভাবলাম পুজো করার আগে ঠাকুর ঘরটা আজকে একটু মুছে নিই। মুছে তারপরে পুজো সেরে একেবারে কিচেনে ঢুকবো। বেশ কিছুদিন আগে আমার ব্লগে বাস্তু নিয়ে অনেক কমেন্ট আসছিল যে কি বাস্তু ফলো করলে ভালো হয় বা কি আমি ফলো করি সেগুলো যদি আপনাদেরকে জানাই। কিন্তু আমি কি করলে ভালো, বেসিক যেগুলো সেগুলো বলতে পারি, বা আমি যেগুলো করি সেগুলো হয়তো বলবো। কিন্তু বাকি যদি আপনারা বাস্তু করতে চান তাহলে আমি অবশ্যই বলবো বাস্তু কনসালটেন্টের সাথে আলোচনা করে তবেই সেটা করা ভালো। কারণ বাস্তু শুধুমাত্র কেউ বাড়িতে এলো, এসে দেখে আপনাকে বলে দিল যে কোথায় কি রাখতে হবে, সেরকমটা নয়। বাস্তু কিছুটা ডিপেন্ড করে অনেকটা আপনার কুষ্টির ওপর, আপনার ডেট অফ বার্থের ওপর। আমি যখন মুম্বাইয়ে থাকতাম তখন আমার মুম্বাইয়ের বাড়িটাতে কিছু বাস্তু দোষ ছিল। সেটা আমি বাস্তু করার আগে জানতাম না, তখন আমার খুব প্রবলেম হতো। বিশেষ করে আমাদের লাইফে ভীষণই প্রবলেম চলছিল। তো সেই কারণে আমি একজন বাস্তু কনসালটেন্টের সাথে কথা বলি, আমি বাড়ির পুরো বাস্তু করিয়েছিলাম। তিনি আমাদের ডেট অফ বার্থ নিয়েছিলেন আমার হাজব্যান্ডের, সেই অনুযায়ী তিনি করে দিয়েছিলেন। তারপরে বলেছিলেন আমি যা যা বলছি সেগুলো তুমি যেখানে যাবে সেখানে অ্যাপ্লাই করলেই কিন্তু হবে, তোমাকে বারবার আর এর কাছে তার কাছে যেতে হবে না। মানে আর বাস্তু কনসালটেন্টের সাথে না আলোচনা করলেও চলবে, এটা আমাকে বলেছিল। আর কিছু বেসিক জিনিসও আমাকে বলেছিল যে যখন বাড়ি কিনবে তখন এই জিনিসগুলো খেয়াল রাখবে, তাহলেই হবে। তাছাড়া আমি কিছু না কিছু পড়াশুনো করি বাস্তু নিয়ে, এটা ওটা দেখি, যার জন্য সেগুলো অ্যাপ্লাই করে কিছু জেনেছি। বাস্তু শুধু পড়লেই হবে না, সেটা যদি আপনি নিজের লাইফে অ্যাপ্লাই না করেন তাহলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে এটা থেকে আপনি কি ফল পাচ্ছেন বা কি হতে পারে। এইভাবেই এক্সপিরিয়েন্স করতে আপনি মানে বুঝতে পারবেন বা শিখতে পারবেন। যে কোনো জিনিসই তাই, দেখবেন পুঁথিগতভাবে শেখা একরকম আর এক্সপিরিয়েন্স থেকে শেখা আর এক রকম। তো যাই হোক, চলুন এখানে দেখুন আজকে কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রাখলাম। আজকে একটু মুসুর ডালের বড়া করব। অনেক দিন ধরে জানেন মুসুর ডালের বড়া খেতে ইচ্ছে করছে, মুসুর ডালের বড়ার তরকারি। তো ঝোল করে একটু বানাবো যাতে ভাতটা মেখে খাওয়া যায়। আর এখানে ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়ে যাচ্ছি সেদ্ধ হতে। ওই সব ডাল দিয়ে যেরকম সেদ্ধ হতে দিই, ওই গোটা মুসুর, গোটা মুগ আর একটুখানি ওই রমা কলাই বলে যেটাকে, সেটা তিনটে একসাথে এখানে মিশিয়ে সেদ্ধ হতে দিয়ে তারপরে ওপরে গিয়ে কাজ সারবো। ওপরে এখনও কাজ সারা হয়নি, আর ওই কাজগুলো সারতেই বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। মুম্বাইয়ে আমাদের একটি ফ্ল্যাট আছে, আর ওই ফ্ল্যাটটা যখন আমরা কিনেছিলাম তখন আমার বাস্তু সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, আমি এসব কিছু জানতামও না। তো শুধু এইটুকুই জানতাম যেটা মারা বলে থাকে, পূর্ব দক্ষিণ খোলা হলে তবেই সেই বাড়িটা নেওয়া উচিত। কারণ পূর্ব দিকে হালকা রোদ আসে, সকালবেলা রোদটা বলে খুব ভালো, আর দক্ষিণ দিকে হাওয়াটা আসে, তাই। তো সেই হিসেবেই দেখছিলাম। কিন্তু মুম্বাই তো জানেন পছন্দ মতো কিছুই পাওয়া যায় না, কারণ ওখানে এত কস্টলি। পছন্দ হলে হয়তো দামে হয় না, মানে অনেকটাই বাজেটের বাইরে চলে যায়, আবার বাজেটের মধ্যে থাকে সেটা হয়তো ঠিকঠাক মনের মতো হয় না। তো সেই হিসেবেই কিনেছিলাম। খুব যে একদম ভালো দিক অনুযায়ী পেয়েছিলাম তা নয়। প্লট কিনে বাড়ি করলে সেটাকে নিজের মতো করে দিক হিসেবে, বাস্তু হিসেবে সেটাকে করা যায়। কিন্তু দেখবেন ফ্ল্যাট বাড়ি কিনলে না সেটা সম্ভব হয় না। কিছু জিনিস মনের মতো হয়, কিছু জিনিস হয় না। কিছু বাস্তু মতে হয়, কিছু বাস্তু মতে থাকে না। কিছু রেমিডি থাকে। তবে তিন চারটে জিনিস খুব মেন, যেগুলো একদম দেখে নিতে হয়, কারণ এগুলোর কোনো রেমিডি হয় না। মুম্বাইয়ের বাড়িটা কেনার পর প্রথমে বুঝতে পারিনি, আস্তে আস্তে থাকার পর অনুভব করতে পেরেছিলাম যে বাড়িটার মধ্যে কিছু তো বাস্তু প্রবলেম আছে, যার জন্য কিছু না কিছু প্রবলেম লেগেই থাকতো। তো সেই জন্য তখন আমি বাস্তু কনসালটেন্টের সাথে কনসাল্ট করেছিলাম, আমাকে জানিয়েছিলেন। তো আমাকে যেই জিনিসগুলো জানিয়েছিলেন সেগুলোই আমি আপনাদেরকে বলছি। প্রথমেই হচ্ছে আমাকে বলেছিলেন কখনো সাউথ ওয়েস্ট এন্ট্রান্স বাড়ি নেবে না,
দ্বিতীয় হচ্ছে নর্থ বা নর্থ ইস্টে যেন বাথরুম না হয়। যদি নর্থ ইস্টে ঠাকুরঘর করতে পারি সব থেকে ভালো, যদি ঠাকুরঘর করতে নাও পারি তাও যেন নর্থ ইস্ট কর্নারটা যেন ফাঁকা থাকে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু অপরচুনিটি সবসময় আসতে থাকে। তো এই রকম কয়েকটা বলেছিলেন, তার সাথে এটাও বলেছিলেন তৃতীয়, যেটা নর্থে যেন কখনোই কিচেন না হয়। এই কয়েকটা জিনিস উনি খুব ভালো করে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে তুমি যেখানেই থাকো, মানে পৃথিবীর যেই প্রান্তেই থাকো, এগুলো মেনে তুমি বাড়ি কিনবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এর সাথে সাথে ছোটোখাটো আরও অনেক কিছু বলেছিলেন, সেগুলো অবশ্যই আমার ডেট অফ বার্থ আছে তার সাথে মিলিয়ে বলেছিলেন, তাই সেগুলো আপনাদেরকে বলছি না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম কারোর সাথে কনসাল্ট করে করা, তাহলে আপনাদের কিন্তু অনেক সুবিধে হবে এবং আরও অনেক ভালো ফল আপনারা পাবেন। আমেরিকায় আমরা যেই বাড়িটাতে থাকি, এই বাড়িটা আমি যখন কিনি তখন এই ছোট ছোট জিনিসগুলোই দেখে কিনেছি। তার জন্য আমার যে মেন এন্ট্রান্সটা সেটা একদম নর্থ সাইডে, নর্থ ইস্ট কর্নারেই হচ্ছে আমার একদম ঠাকুর ঘর, মানে একদম কর্নারেই। আর যে কিচেনটা হচ্ছে আমার ওয়েস্ট সাইডে। তবে ওয়েস্ট সাইডে কিচেন খুব যে ভালো সেটা বলবো না, আবার খুব খারাপও না। অ্যাকচুয়ালি কিচেন হওয়া উচিত সাউথ ইস্ট কর্নার, কারণ ওটা হচ্ছে অগ্নিকোণ, এনার্জি যেখান থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে ওই কর্নারটা। আর ওই দিকে যদি আপনার কিচেন হয় সেটা হচ্ছে সব থেকে ভালো। কিন্তু আমার কিচেনটা হচ্ছে পশ্চিম দিকে, আর পশ্চিম দিক হচ্ছে মেটাল এলিমেন্ট, তাই ওই দিকের কিচেনের কালারটা যদি গ্রে বা হোয়াইট করা যায় তাহলে কিন্তু বাস্তুদোষ অনেকটাই কেটে যায়। আর এটা আমি না জানতেই করিয়ে নিয়েছি, কারণ আমি যখন বাড়ি কিনি তখন আমার হোয়াইট কিচেনই করার খুব ইচ্ছে ছিল, আর পশ্চিম দিকে যে কিচেন হলে যে হোয়াইট করলে ভালো সেটা আমি তখন জানতাম না। তো হয়ে গেছে, তো পরে আমি এটা জানতে পেরেছি, তো অনেকটাই আমার এটা রেমিডির কাজ করে। আর এখন আমি যে রুমটা দেখুন গোছাচ্ছি, এখানে বেডটা ঠিক করছি, এটা হচ্ছে গুবলুর রুম, যেটা হচ্ছে নর্থ সাইডে। বেডরুম সবসময় দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত, কিন্তু গুবলুর রুমটা নর্থ সাইডে। আর বলে 12 বছর আগে অবধি নর্থ বা ইস্টে কিন্তু শোয়া যায়, বাচ্চারা শুতে পারে, কিন্তু 12 বছর হয়ে গেলে সেটা চেঞ্জ করে দিলে বেশি ভালো হয়। যদি রুমটা একান্তই চেঞ্জ না করা যায় তাহলে অন্তত যেন দক্ষিণ বা পশ্চিম দিকে মাথা করে শোয়। তো সেই হিসেবেই আমি এখন গুবলুর বিছানাটা ঘুরিয়ে দিয়েছি। আগে আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে গুবলুর একটা স্টাডি টেবিল থাকতো এই সাইডটায়, বেডটা যেদিকে আছে, আর বেডটা উল্টো দিকে ঘোরানো ছিল, মানে ইস্ট দিকেও মাথা করে শুতো। যেহেতু ওর এখন তার 12 বছর পেরিয়ে গেছে, তাই আমি খাটটাকে এই দিকে ঘুরিয়ে দিয়েছি। আর স্টাডি টেবিলটা রেখেছি পূর্ব দিকে, মানে ইস্ট সাইডে। নর্থ সাইডে রাখলেও ভালো, দুটোতেই চলে। তো সেই জন্যই এই বাস্তুমতে চেঞ্জটা করেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম জানেন তো, যে এই রুমটা চেঞ্জ করব, মানে ওর যে দিকে আছে বেড বা স্টাডি টেবিল সেটাকে চেঞ্জ করব, কিন্তু হয়ে উঠছিল না আসলে। তো একটা উইকেন্ডে একটু ফাঁকা পেয়েছিলাম, গোলক বললো তাহলে এই সময় চেঞ্জ করে দাও, তো চেঞ্জ করে দিয়েছি। আর এখন কীরকম লাগছে দেখুন, অনেকটা জায়গা বেরিয়েছে জানেন সামনেটায়। এখন একটু বেডটাকে জানলার দিকে সরিয়ে রেখেছি, ফলে যে ক্লোজেটটা আছে সেটার সামনেটায় অনেকটা জায়গা বেরিয়েছে এই দিকটাতে। তো চলুন আমি কি বাস্তু মেনে আমার ঘরটা সাজিয়েছি বা বাড়িটা কিনেছিলাম সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি বলবো যে আপনারা বাস্তু করার আগে অবশ্যই কিন্তু একটু কনসালটেন্টের সাথে কথা বলে নেবেন, সেটাতে অনেক ভালো হয়, আরও বেটার হয়। যেগুলো বেসিক আছে সেগুলো আমরা সবাই জানি, সেগুলো অবশ্যই মানলে কাজে দেয়, কিন্তু কিছু কিছু আরও অনেক জিনিস আছে যেগুলো আপনার ডেট অফ বার্থের ওপরও কিন্তু নির্ভর করে। তো সেগুলো জেনে নিলে কিন্তু আপনি আরও অনেক বেশি মানে লাভ পাবেন। তো যাই হোক, এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট করতে। আর ওই যে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, কাজ করতে করতে কিন্তু ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন লাগিয়ে দিলাম, ব্যাস গরম গরম এবার নিয়ে বসে পড়ো। তবে এর মধ্যে অল্প একটু কিন্তু লঙ্কা কুচি দেবো, তাতে আরও খেতে ভালো লাগে। একটু পেঁয়াজ ধনে পাতাও দেওয়া যায়, ভাজা মশলা দিয়েও খেতে পারেন, কিন্তু আর অত কে দেয়, একটু জাস্ট সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম, তাতেই যথেষ্ট। যখন থেকে আমার রুটিনটা চেঞ্জ করেছি, মানে সকালবেলা উঠেই স্নান করে পুজোটা সেরে নিই, তখন থেকে বেশ ভালোই লাগে জানেন। এখন বেশ তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। এক একদিন ব্যতিক্রম যায়, যেদিন একটু রান্নাবান্না বেশি থাকে, বাড়িতে লোক আসার কথা থাকে, তার আগে রান্নাবান্না করি, তখন তো একটু লেট হয়। বাট এখন সকাল সকাল করে নিলে খাওয়া দাওয়া টিফিন এগুলো সবই বেশ তাড়াতাড়ি হয়ে যায়, টাইম মতো হয়ে যায়, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে আগে কেন এই রুটিনটা চেঞ্জ করিনি।
তো যাই হোক, এখানে দেখুন কিছু গোলাপ জামুন বানিয়ে রেখেছিলাম গতকাল, তো সেগুলোকে ফ্রিজে রাখিনি, তাই এখানে ভাবলাম একটা এরকম যে এয়ারটাইট বক্স হয় তার মধ্যে করে ফ্রিজে রেখে দিই। দেখতে কি দারুণ লাগছে দেখুন, পুরো মনে হচ্ছে না দোকানের পান্তুয়া। আমার পান্তুয়া খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো ভাজা মিষ্টি, পান্তুয়া, ল্যাংচা, এই টাইপের মিষ্টি। তাই যখনই সুযোগ পাই গোলাপ জামুন বানিয়ে নিই, বেশ ভালো লাগে মাঝে মাঝে একটা একটা করে গরম গরম খেতে। আর কখনো আইসক্রিম দিয়ে খাবেন, গরম এরকম গোলাপ জামুন আইসক্রিমের সাথেও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে একটু খেজুর গুড় দিয়ে আমি পায়েস বানিয়ে রেখেছিলাম সিমুয়ের, এটাকেও একটু মানে বাড়তি রয়ে গেছিলো, এটাকেও ফ্রিজে রেখে দিচ্ছি। সকালেই পুজো করেই আপনাদেরকে দেখালাম যে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রাখলাম, মুসুর ডালের বড়ার তরকারি করব আর ঝিঙে দিয়ে করব। ঝিঙে তার সাথে বাকি ঝিঙেটা দিয়ে আলু পোস্তও একটু করে দেবো। আর এখানে দেখুন একটা কি সুন্দর বেগুন কিনে এনেছি ওয়ালমার্ট থেকে, খুব ভালো ভালো বেগুন পাওয়া যাচ্ছিল। তবে এটা দিয়ে ভর্তা করব না, সাধারণত এই বড় বড় বেগুনগুলো দিয়ে না ভর্তা করি, ভালো লাগতো। কিন্তু এখন বেগুনগুলো না বড্ড বেশি স্পঞ্জি হয়ে গেছে, মানে স্ম্যাশ করলে ঠিকঠাক সেই ক্রিমি টেক্সচারটা আসে না, যার জন্য আর ভর্তা খেতে ভালো লাগে না। তাই একটু ভেজেই নেব। আমি আর গোলক ভাজা খেতে মানে বেগুন ভাজা খেতে বেশি ভালোবাসি। আর এখানে দেখুন মুসুর ডালটাকে বেটে নিয়েছি, একটুখানি দানা দানা করে বেটেছি, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে এবারে মেখে নিচ্ছি। একটু ফেটিয়ে নিলেও ভালো, তাহলে বেশ একটু নরম হয় বড়াটা। তারপরে তেল গরম হতেই অল্প অল্প করে দেখুন বড়ার আকারে দিয়ে দিচ্ছি। মুসুর ডালের বড়া এমনিই গরম গরম ঘি ভাতের সাথেও খেতে দেখবেন খুব ভালো লাগে। আমার তো ভাজতে ভাজতেই কতগুলো পেরিয়ে যায়। এই তরকারিটা খুব খেতাম আগে, আমার এরকম বড়ার তরকারি, যে কোনো বড়ার তরকারি খেতেই খুব ভালো লাগে। মা তখন এইরকম ঝিঙে আলু দিয়ে মুসুর ডালের বড়ার তরকারি করতো গ্রীষ্মকালে, খেতে বেশ ভালো লাগতো ঝোল ঝোল খেতে। তাই মনে হলো বেশ ভালো একটা ঝিঙে পেয়েছি কচি, সেটা দিয়ে করি। বড়ার তরকারিটা করার জন্য এখানে দেখুন একটা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ টমেটো নিয়েছি, অল্প একটু আদা, 1 টিস্পুনের মতো জিরে নিয়েছি, কি তার থেকেও কম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এখানে লম্বা লম্বা করে ঝিঙে আর আলুকেও কেটে নিয়েছি। ঝিঙেটা বেশ কচি আছে, আর বাকি ঝিঙেটা কি করব, তাই ভাবলাম রেখে দিলেই নষ্ট হয়ে যেতে পারে, বা আবার কবে খাবো, তাই একটু ঝিঙে আলু পোস্ত করে দিলাম। শুধু আলু পোস্ত আর ভালো লাগে না। আর এখানে বেগুনকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। ছোটোবেলায় ভাবতাম ধুর এত জল দিচ্ছি তবুও বেগুন ডুবছে না, আরও জল ঢালো, করে কত জল ঢালতাম, বেগুন যে ডোবে না সেটা বুঝতে পারতাম না। তো যাই হোক, খাবার আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এখানে বড়াগুলো একে একে সব ভাজা হয়ে গেছে। তেল গরম হতেই তেলে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এরপরে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। ঝিঙেটা এখন অ্যাড করব না, মশলাটা কষিয়ে নেবার পর ঝিঙেটা অ্যাড করব। এখানে যে মশলাটা বানিয়েছিলাম দেখুন, তার মধ্যে আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এই আলুটা ভাজা হয়ে যেতেই তার মধ্যে মশলাটা অ্যাড করে দিলাম। এবারে একটু পরিমাণ মতো নুন আর মিষ্টি অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। মাঝে মাঝে এইরকম সাদামাটা রান্না খেতে কি ভালো লাগে না, বিশেষ করে দেখবেন গ্রীষ্মকালে সবসময় একটু হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। এই বড়ার ঝোলটাও ভালো লাগে, তবে জানি না বড়ার কতটা ঝোল থাকবে, কারণ যতবার আমি বড়ার ঝোল বানাতে যাই খাবার সময় দেখি পুরো ঝোলটাকে টেনে নিয়েছে। তো যাই হোক, আজকে একটু বেশি করেই দেব। এখানে মশলাটা কষা হয়ে গেছে, কষা হয়ে যেতেই দেখুন এখানে আমি ঝিঙেটাকে অ্যাড করে দিলাম। এবার ঝিঙের সঙ্গে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে অনেকটা গরম জল অ্যাড করে দিলাম, একটু বেশি করেই দিলাম, কারণ জলটা এত টেনে নেয় না, ভাতে মেখে যে খাবো তার জন্য একটুও ঝোল থাকে না। মসুর ডালের বড়ার তরকারিটা এখানে হতে থাক, ঢাকা দিয়ে দিলাম, আলু ঝিঙেগুলো সেদ্ধ হোক। ততক্ষণ সাইডে ভাবলাম যে একটুখানি পোস্তটাও বসিয়ে দিই, তাহলে একসাথে ঝটঝট রান্না হয়ে যাবে, হাত খালি হয়ে যাবে। একটাই কড়াতে যদি রান্না করতে যাই অনেক লেট হয়ে যায়, তাই একসাথে 2-3টে জায়গায় বসিয়ে দিই, ঝটপট রান্না হয়ে যায়। আর এখানে দেখুন আলু পোস্তটাও বসিয়ে দিলাম, ঝিঙেটা একদম লাস্টে অ্যাড করব। আলুটা আগে ভেজে নিই, কারণ ঝিঙে তো দেওয়ার সাথে সাথে জল বেরোতে শুরু করে, আলুটা ভাজা যায় না। আর ওই আলু ভাজতে ভাজতে দেখলাম এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলের, তো এখানে বড়াটাকেও অ্যাড করে দিলাম। একটু আগে থেকে অ্যাড করলাম যাতে বড়াটার মধ্যে একটু ঝোলটা ঢুকে যায়, বড়াটাও নরম হয়ে যায়। ঝিঙে পোস্তর সাথে সাথে মাঝে মাঝে খুব পটল পোস্তও খেতে ইচ্ছা করে, কিন্তু এখানে না সেই বড় পটলটা কিছুতেই পাওয়া যায় না, মানে শাঁসওয়ালা যে বড় পটলগুলো হয়, বড় পটলগুলো হলে তার
দোরমা, তারপরে পটলের পোস্ত, এগুলো খেতে খুব ভালো লাগে। এমনকি পটল ভাজা খেতেও ভালো লাগে। এখানের পটলগুলো তো পুরো কুঁদরির মতো, একদম ছোট্ট ছোট্ট, মানে শীতকালে তো আরোই ছোট হয়ে যায়। গ্রীষ্মকালে যদিও বা দেখি একটু ভালো মতো পাওয়া যায়, শীতকালে একেবারেই ছোট ছোট হয়ে যায়। তো যাই হোক, এখানে কষানো হয়ে গেছে, কষানো বলতেই আর কি ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দিলাম। এখানে বড়ার তরকারিটাও রেডি হয়ে গেছে, একসাথেই মোটামুটি সবগুলো রেডি হয়ে যাবে। আলু সেদ্ধ হতে তো বেশি আর টাইম লাগে না। চলুন, ঝোল ঝোল তো এতটা নামাচ্ছি, কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো একদম মাখা মাখা হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে একটু ঘি, গরম মশলাও দিতে পারেন, ভালোই লাগে। তবে আমার না, যে গন্ধটা থাকে, যেমন মুসুর ডালের একটা গন্ধ থাকে, সব কিছুর যে একটা আলাদা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটাই যেন বেশি ভালো লাগে। আলাদা করে আর ওই গরম মশলা দিয়ে সেই গন্ধটাকে আর নষ্ট করতে ইচ্ছা করে না। কিন্তু অনেকেই ঘি, গরম মশলা দেওয়া পছন্দ করে, স্বাদেরও খানিকটা ফারাক আসে, তো আপনারা দিয়ে দেখতে পারেন। তো চলুন, একটা রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার এই জায়গাটা একটু ক্লিন করে নিই। যতক্ষণে আবার বাকিটা হবে তখন আবার বাকিটা করে নেব। অল্প অল্প করে কাজ এগিয়ে রাখলে না বেশ তাড়াতাড়ি কাজ দেখেছি শেষ হয়ে যায়। আজকাল জানেন তো, আর সকালবেলায় বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় ঘুম ভেঙে গেলেও শুয়ে থাকি। কারণ চোখ খুললেই তো কাজ শুরু, ব্যাস সকাল থেকে যে চাকা ঘুরতে শুরু করবে সেই কখন 2টোয় 3টেয় গিয়ে থামে। তো সেই জন্য না আর ভালো লাগে না, ওয়েট করে থাকি কবে শনি রবিটা আসবে। যাই হোক, দেখুন এখানে পোস্তটা হয়ে গেছে, মানে আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমাদের পোস্ত না একটুখানি এরকম পাতলা পাতলা খেতেই বেশি পছন্দ লাগে। অনেকে বেশ শুকনো শুকনো করে ডালের সাথে খাওয়ার জন্য, মাখা মাখা একদম শুকনো শুকনো, সেটাও খেতে ভালো লাগে। তবে আমাদের বাড়িতে দেখেছি সবাই একটু এরকম নরম নরম পোস্ত খেতেই বেশি ভালোবাসে। চলুন, 2টো রান্না হয়ে গেছে, বেগুনটা পরে ভাজবো একদম খাবার আগে। তো তার আগে কিচেনটা পরিষ্কার করে নিই, যেটুকু বাকি আছে। আমাকে অনেকেই বলে এতবার করে কেন কিচেন পরিষ্কার করো, একেবারে হয়ে গেলেই করবে। কিন্তু কি জানেন, যখনই এরকম হলুদের কিছু কাজ করি, এত ছিটে ছিটে চারিদিকে পড়ে, ওই হলুদের দাগটা যদি পরে ধুতে যাই বা পরিষ্কার করতে যাই, সেটা আর উঠতে চায় না। তাই সাথে সাথেই যখন এটা হয়, তেল ছিটে চারিদিকে পড়ে, তখনই আমি চেষ্টা করি একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া। খুব ভালো করে না পারলেও অন্তত তেলটাকে উপর থেকে তুলে নেওয়ার। আর এখানে দেখুন, যে বেগুনটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। একটু আগে থেকে মাখিয়ে রাখলে বেশ বেগুনের মধ্যে নুন হলুদ দুটোই ঢুকে যায়, পরে ভাজার পর বেশ ভালো লাগে। আর এখানে একদম শেষ কাজ আমার কিচেনের, সেটা হচ্ছে ঝাড় দেওয়া। এটা তো আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি না, বাট এটা আমার প্রতিদিন রুটিনের মধ্যেই পড়ে, যে রান্না হয়ে গেল তো তারপরে পুরো ঘরটা, এখানটায় ফ্লোরটা ঝাড় দিই। কারণ এই জায়গাটাতেই ঘোরাফেরা বেশি হয়, তাই নোংরাটাও এখানটা বেশি হয়। মুম্বাই যখন ছিলাম তখন আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল, নাম ছিল সালমা। আমার এত ভালো লাগতো, ও এত সুন্দর করে আমার কিচেন পরিষ্কার করে দিত। আমি শুধু রান্নাটা করে কড়াটা সিঙ্কে নামিয়ে দিতাম, তারপরের থেকে কাজগুলো হতো ওর। ও এসে সমস্ত কিছু পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে, কাউন্টারটা পরিষ্কার করে একদম ঝকঝকে করে দিয়ে যেত। ওর কাজ আমার এত পছন্দ ছিল না, ওকে কিচ্ছু বলতে হতো না। খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ছিল, তাই ওর কথা এখন আমার খুব মনে পড়ে। রোজ রান্না করি, ঝাড় দিতে যাই, রান্না করার পর যখন কিচেন পরিষ্কার করি, আর শুধু ওর কথা মনে পড়ে, যদি সালমা থাকতো এখন আমার কাছে কত যে সুবিধে হতো। চলুন, দেখতে দেখতে দুপুরের এবার খাবার সময় হয়ে গেছে। আর এই দেখুন, বলেছিলাম না অতটা টলটলে ঝোল, পুরো মুসুর ডালের বড়াতে একদম টেনে নিয়েছে। দেখুন মাখা মাখা হয়েছে, এটাও মেখে খেতে বেশ ভালো লাগবে। তবে এই বড়াটা মেখে খাওয়ার সময় সাথে যদি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও নেওয়া যায়, মন্দ লাগে না কিন্তু, একবার খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। আর এখানে বেগুনগুলোকেও দেখুন ভেজে নিয়েছি। গরম গরম বেগুন ভাজা, ঘি, ভাত খেতে বেশ ভালো লাগে। আজকাল প্রত্যেকটা উইকেন্ডেই দেখেছি আমাদের বেশ মাছ, মাংস এসব খাওয়া হয়, তাই উইকডেজটাই চেষ্টা করি আমরা একটু নিরামিষ খাবার। মোটামুটি প্রায় দিনই আমরা নিরামিষ খাই। তবে হ্যাঁ, চিকেনটা করতেই হয়, যেটা গুবলু খায়। গুবলু চিকেন ছাড়া একদম খেতে পারে না। ভেজ খেলেও, মানে ওকে ভেজিটেবল দিলেও সাথে ওকে একটু চিকেন বা ডিম কিছু না কিছু দিতেই হয়। মাঝে মাঝে ভাবি যে এত কষিয়ে বসিয়ে সুন্দর করে যত্ন করে এত সময় ধরে রান্না করি, খেতে কত সময় লাগে? মাত্র 5 মিনিট। তো যাই হোক, চলুন এখানে খাবার নিয়ে বসে পড়েছি। আর মুসুর ডালের বড়াটা কিন্তু খুব ভালো লাগছিল খেতে, আর সাথে গরম গরম বেগুন ভাজা, এটার তো একটা আলাদাই স্বাদ।
তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো বাই বাই।